বিষয়টা ছিল আজকের ম্যানিফেস্টোর উপরে। আমরা দেখছি এটা অনেক আলোচনাটা অনেক এক্সপান্ড হয়ে বিভিন্ন দিকে চলে গেছে। তো আমি প্রথমে একটু ম্যানিফেস্টোর উপরে একটু বোধহয় আজকের যে প্রতিপাদ্য বিষয় তার উপরে একটা কথা বলি আগে, তারপরে চেষ্টা করবো রেসপন্স করার জন্য। অনেকে বক্তব্য রেখেছেন এখানে, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মূল বিষয়টা হচ্ছে ডায়ালগ, কথা বলতে হবে এবং জনগণের কথা শুনতে হলে এই ধরনের আলাপ ডায়ালগ আমাদেরকে অব্যাহত রাখতে হবে। এটা গণতন্ত্রের একেবারে বেস ফাউন্ডেশন হচ্ছে ডায়ালগ অ্যান্ড কথাবার্তার মাধ্যমে সমাধান দেওয়া। প্রত্যেকটি দলের ম্যানিফেস্টো পড়ে যে সিদ্ধান্ত নেবে, আমার মনে হয় সেটা কোনো সময় হয়েছে আমার জানা নাই অন্তত। সুতরাং আমাদের চলমান জীবনে প্রত্যেকটি রাজনৈতিক দলের যে চিন্তা ভাবনা, ফিলোসফি, রূপরেখা, এটা বোধ একটা চলমান প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে। আমাদেরকে এগুলো সারা সব সময় ধরে অনগোয়িং ইস্যু হিসেবে আমাদেরকে বলতে হবে। খালি যে নির্বাচন আসলো তারপর আমরা 30 পর্যায়ে হয়েছে, এটাকে মাথায় রেখে যে শেখ হাসিনা উত্তর বাংলাদেশ যেটা হবে সেই বাংলাদেশের কি কি পরিবর্তন আনা দরকার, এই ভিত্তিতে আমরা প্রায় 8 বছর এবং পরবর্তীতে আমাদের বিএনপির পক্ষ থেকে 27 দফা সংস্কার, এগুলো কিন্তু পাবলিক ওপিনিয়ন, আমরা সরাসরি আমরা প্রতিটি এলাকায় গিয়েছি আমাদের এই বিষয়গুলো নিয়ে। 31 পয়েন্ট বিশেষ করে আমাদের যুগপথে আমরা যারা আমাদের সাথে ছিল তাদেরও কিছু ইস্যু থাকার কারণে আমরা 27 দফাকে 31 দফায় নিয়ে গেছি। সাইফুল ভাইরা আমাদের 42টি দল যারা যুগপথে আমাদের সাথে কাজ করেছে, এটাকে 31 পয়েন্টে নিয়ে যাওয়া হয়েছে এবং 31 পয়েন্ট প্রিপারেশনে কিন্তু আমরা সর্বস্তরের মানুষের সাথে কথা বলেছি, সর্বস্তরের মানুষের কথা বলেছি। তারপরেও 31 দফা আমরা দেওয়ার পরে আমরা পাবলিক ওপিনিয়ন, যেটা আজকে প্রেজেন্টেশনে আসছে, যে জনগণের ইচ্ছার পরিপ্রেক্ষিতে আরো কোনো দফা বাদ যাচ্ছে কিনা, আরো কোনো চিন্তা ভাবনা যেটা জনগণ করছে যেটা হয়তো আমাদের 31 দফায় আসে নাই। এই জন্য আমরা 31 দফা একেবারে প্রতিটি অঞ্চলে নিয়ে গেছি, জনগণের সামনে পেশ করেছি এবং তাদের মতামত দিয়েছি। এবং আমাদের ওয়েবসাইটে বলা হয়েছে 31 দফার বাইরেও যদি আপনারা দেখেছেন, দীর্ঘ শফিক সাহেব বলেছেন যে দীর্ঘ আলোচনার পরে একটা কনসেনসাসে আমরা আসছি এবং কনসেনসাসে আসার পরে আমরা সনদ সই হয়েছে। এখন বাস্তবায়নের কথা হচ্ছে, সনদ সই হয়েছে একটা কনসেনসাসের মাধ্যমে। সুতরাং আমাকে সেটাকে রেসপেক্ট করতে হবে। তার বাইরে আমার অনেক চিন্তা থাকতে পারে, এটার প্রতি আমাদের রেসপেক্ট থাকতে হবে যে আমি যেটা চিন্তা করছি না আরেকটি রাজনৈতিক দল চিন্তা করছে, তার প্রতি আমার সহনশীল হতে হবে, রেসপেক্টও থাকতে হবে। কিন্তু সেই রাজনৈতিক দলগুলোকে এটা বিশ্বাস করতে হবে যতটুকু কনসেনসাস হয়েছে তার বাইরে গিয়ে আবার নতুন ইস্যু সৃষ্টি করলে এটা কিন্তু আপনি কিন্তু ঐক্যমতের প্রতি রেসপেক্ট দেখাচ্ছেন। বলা হচ্ছে বাস্তবায়নের ক্ষেত্রে আবার একটি আলোচনা আসছে। হ্যাঁ, থাকতেই পারে, আলোচনা হবে, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রেও কনসেনসাস থাকতে হবে। বাস্তবায়নের ক্ষেত্রে যদি আমি মনে করি আমার মতো করে বাস্তবায়ন করব, আর অন্য দল যদি এখানে দ্বিমত পোষণ করে, সেটা আপনি জোর করতে পারবেন, সেটা আপনি চাপিয়ে দিতে পারেন না। এটা কিন্তু কোনো কনসেনসাসের এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে পড়ে না। আমাদের সমস্যা হচ্ছে শেখ হাসিনা 15, 16, 17 বছর এই দেশটা শাসন করে আমাদের মধ্যে একটা কেন জানি স্বৈরাচারিতার একটা মনোভাব চলে আসছে। আমরা মনে করি যে আমার দফা, আমার দাবি, আমার চিন্তা না থাকলে তাইলে কিন্তু আমাদের এই
এটাকে গ্রহণ করা যাবে না। তো সুতরাং এই দীর্ঘ আলোচনার পরে যে কনসেনসাস হয়েছে, এটা বাস্তবায়নের ক্ষেত্রে কনসেনসাস হতে হবে। কনসেনসাসের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কনসেনসাসের বাইরে তখনই আপনি যেতে পারবেন যখন আপনি আপনার দাবিগুলো নিয়ে জনগণের কাছে যাবেন। এখানে কিন্তু বিএনপি এই কনসেনসাসের মধ্যে আমাদের কিন্তু 31 দফা সবকিছু আসে নাই, কিন্তু আমরা সেটা নিয়ে আমরা সেটা নিয়ে রাস্তায় যাচ্ছি না। আমরা সেটা নিয়ে কোনো ধরনের একটা নিজেদের মধ্যে একটা ডিভিশন করার চেষ্টা করছি না। আমরা সেটা নিয়ে জনগণের কাছে যাব। আমাদের যে বিষয়গুলো কনসেনসাসে আসে নাই, আমরা কিন্তু আগামী নির্বাচনে সেইগুলো আমরা জনগণের কাছে যাব এবং যে যতটুকু ঐক্যমত হয়েছে এটা তো আমরা বাস্তবায়ন করবই, আর যেগুলো তো ঐক্যমত জনগণ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয় সেটা আমরা বাস্তবায়ন করব। কিন্তু আমি এই মুহূর্তে ঢাকায় বসে কতগুলো রাজনৈতিক দল বসে আমরা বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করব, ভালো মন্দ নির্ধারণ করব, সেটা তো হতে পারে না। সেটা আপনি জনগণের মতামত নিতে হবে। যে জনগণের মালিকানার জন্য আপনার ম্যানিফেস্টোর কথা যত হয়েছে, আপনার ম্যানিফেস্টো অন্য দলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, দয়া করে। জনগণের কাছে যান, ম্যান্ডেট নিয়ে সংসদে আসেন, পাশ করেন। আরেকটা বিষয় হচ্ছে এখানে আরেকটা বিষয় হচ্ছে গণভোট। আরেকটা বিষয় আসছে এটা গণভোট। গণভোট সরকারটি আছে, এই সরকারটা কিন্তু বর্তমান সংবিধানের পরিপ্রেক্ষিতে এই সরকারটা হয়েছে। বর্তমান সংসদে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে সংসদে পাশ করার পরে সেই বিষয়গুলো গণভোটে যেতে পারে। সংসদে পাশ করার আগে গণভোটের কোনো প্রভিশন বর্তমান সংবিধানে নাই। এবং আমরা অনেক কিছু চাইতে পারি, আমাদের সব ইচ্ছা পূরণ মাধ্যমে সমাধান যদি না হয়, এর একমাত্র সমাধান আপনি জনগণের কাছে গিয়ে এটা সমাধান করতে হবে। এই স্পিরিট যদি না থাকে, এই স্পিরিটের বাইরে গিয়ে যদি আবার ওই চাপিয়ে দেওয়ার একটা মনোবৃত্তি হয়, এটার জন্য আবার রাস্তায় গিয়ে আন্দোলন করতে হয়, আমি বলি এটা প্রতিবাদের সকলের অধিকার আছে। কিন্তু আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি, বাংলাদেশের মানুষ সাংঘর্ষিক রাজনীতি দেখতে চায় না। বাংলাদেশের মানুষ স্থিতিশীলতা দেখতে চায়। বাংলাদেশের মানুষ অন্যের সাথে দ্বিমত পোষণ করেও তার মতের প্রতি রেসপেক্ট দেখাতে চায়। এই কালচার আমাদের মধ্যে থাকতে হবে। কোথায় কোথায় আপনি রাস্তায় যাবেন, এখন অন্য দল যদি আবার তার প্রতিবাদে আবার রাস্তায় যায়, তাহলে কি হবে? সংঘর্ষ হবে না?
আরেকটি বড় দল যদি রাস্তায়, বৃহত্তর দল বাংলাদেশে যদি রাস্তায় নামে এগুলোর প্রতিবাদে, তখন তো সংঘর্ষ হবে না। এই জন্য কি আমরা কি শেখ হাসিনাকে বিদায় করেছি আবার সাংঘর্ষিক রাজনীতির দিকে দেশের মানুষকে নিয়ে যাওয়ার জন্য? এখানে অত্যন্ত সতর্ক থাকতে হবে। নির্বাচনকে করা, নির্বাচনকে বাধাগ্রস্ত করার যে এগুলোর সাথে অনেকে লিঙ্ক করতে পারে, যে যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায়, যারা যেমন চট্টগ্রামে একটা হত্যা হয়েছে, তাদের একটি ছাত্র সংগঠনের সাথে এরা জড়িত ছিল এক সময়, তাদের অন্তর্তন্ত। সেখানে কিন্তু ঘটনাটাকে আমি প্রথমে সহজভাবে নিয়েছিলাম যে এটা কি আসলে তাদের অন্তর্দ্বন্দ্ব হয়েছে দুটো সন্ত্রাসী গ্রুপের মধ্যে, এর মধ্যে ক্রস ফায়ারে কিছু লোক আহত হয়েছে। কিন্তু পরবর্তীতে অনেকে এটাকে আমাদের ভাবছে আমরা তো ছিল। আমরা কিন্তু ইতিমধ্যে যে আলোচনাগুলো হচ্ছে আজকের নির্বাচন ইশতেহারে নিয়ে আসতে যাচ্ছি, এবং এগুলোর জন্য আমাদের কাজ প্রায় সমাপ্তির দিকে। একটা হচ্ছে এই নতুন প্রজন্ম, এদের কর্মসংস্থানে কি হবে? কৃষিতে বলেন, আপনি ম্যানুফ্যাকচারিং এ বলেন, আপনি সার্ভিস সেক্টরে বলেন, সবচেয়ে বড় সমস্যা হবে বাংলাদেশের কর্মসংস্থান। এবং আমরা কিন্তু 1 কোটি মানুষের 18 মাসে, ওরা বলছে মেজার হতে হবে, টাইম ফ্রেম থাকতে হবে, এর মধ্যে সবকিছু আছে। ইট ইজ মেজারেবল, ইট ইজ টাইম ফ্রেম আমরা বলেছি 18 মাস। হবে স্কিল ডেভেলপমেন্টের মধ্যে কত হবে, তারপরে আমার গ্রামে গঞ্জে যারা পটারি মডেলে আপনার হবে না। ওই যে শফিক ভাই বলেছে যে বিনিয়োগ মেগা প্রজেক্টে করতে পারবেন না, আপনাকে প্রথমে বিনিয়োগ করতে হবে স্বাস্থ্য সেবায়, শিক্ষার মধ্যে। আপ টু 5% অফ জিডিপি আমরা কমিটমেন্ট করেছি, আপ টু 5% অফ জিডিপি শিক্ষা খাতে করব। এবং ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যে কথাটা বলা হয়, ওই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড করতে হলে আপনাকে এই বিনিয়োগ করতে হবে। আমরা কারিগরি শিক্ষার উপর জোর দিচ্ছি, স্কিল ডেভেলপমেন্টের উপর জোর দিচ্ছি।
এবং কতগুলো সেক্টর স্পেসিফিক আমাদের আমাদের সোর্স অ্যালোকেশনের বাজেট থেকে আসবে আমরা নির্ধারণ করেছি এবং সেইখানে যেভাবে আমাদের কামার কুমার গ্রামে গঞ্জে যে আমাদের কুটির শিল্প এই লোকগুলোকে আমরা কোনো সময় সাপোর্ট দিই নাই এদেরকে আমরা এরা কোনো সময় ইনপুট সাপোর্ট দিই না এদের যে ইনপুট দরকার র মেটেরিয়াল এদেরকে ঋণের কোনো সুবিধা আমরা দিই নাই এদেরকে আমরা ডিজাইনিং এর কোনো সাপোর্ট দিই নাই এদেরকে ব্র্যান্ডিং এর কোনো সাপোর্ট দিই নাই এদেরকে সেলিং প্ল্যাটফর্ম লাইক আলিবাবা অ্যামাজন এই সাপোর্ট আমরা দিই নাই আমরা কিন্তু এগুলো প্যাকেজ করেছি উই হ্যাভ এ টোটাল বাজেট অ্যালোকেশন এই সমস্ত লোক গ্রামে গঞ্জে আছে এখানে আমাদের বড় ইনভেস্টমেন্ট হবে ওই টানেলে নয় এখানে হবে এবং এই লোকগুলো সকলে ট্রেডেবল গুডসে মনিটাইজেশনের মাধ্যমে তারা ইন্টারন্যাশনাল মার্কেট লোকাল মার্কেটে এই লোকগুলো সংযুক্ত হবে যে একটা পটারি প্রোডাক্ট 500 টাকায় বিক্রি করতো আমি যদি ডিজাইনের মাধ্যমে ইনপুটের মাধ্যমে স্কিল ডেভেলপের মাধ্যমে সেম প্রোডাক্ট করতে পারি উইথ ডিজাইন 500 টাকার প্রোডাক্ট 5,000 টাকায় ন্যাচারালি আপনাকে পাওয়ার সাপ্লাই এনশিওর করতে হবে আমরা সেই জায়গায় বিনিয়োগ করব আমরা মেগা প্রজেক্টে যাব না যাতে করে গ্রামে গঞ্জে থেকে আমাদের ছেলেমেয়েরা অনলাইন রিয়েল টাইম ব্যবসাগুলো করতে পারে তাদের প্রোডাক্টগুলো বিক্রি করতে পারে তারা কল সেন্টারে কাজ করতে পারে তারা ডেটা সেন্টারে কাজ করতে পারে আইটি রিলেটেড বিজনেস ইজ দ্য বিগেস্ট ওয়ান অফ দ্য বিগেস্ট এমপ্লয়ার ইন মেনি ডেভেলপিং কান্ট্রিজ সুতরাং আমরা ওইখানে আমাদের বিনিয়োগের কথা বলেছি আমরা ইনভেস্টমেন্ট ড্রিভেন একটা ইকোনমির কথা বলেছে আমাদের এই ডেভেলপমেন্ট করার জন্য আমরা সেই জায়গায় ইনভেস্টমেন্ট করব এবং আমরা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমাদের ক্রাইটেরিয়া খুব পরিষ্কার করেছি যত ইনভেস্টমেন্ট বিদেশিরা করবে দেশিরা করবে আমাদের 3-4টা ক্রাইটেরিয়া আছে এটা হচ্ছে এই বিনিয়োগে whether it has value for money has value for money number 2 whether there is a return on investment আপনি যে বিনিয়োগটা করবেন ওটা থেকে আমার দেশের রিটার্ন কি হবে আমি কি এটা পরিশোধ করতে পারবো আমি কি এখান থেকে মূলধন সৃষ্টি করতে পারবো থার্ড হচ্ছে আপনার জব ক্রিয়েশন হচ্ছে কিনা যে ইনভেস্টমেন্টটা আমরা করতে যাচ্ছি সেখানে জব ক্রিয়েশন হচ্ছে না আমরা জবলেস গ্রোথ চাই না আমরা জব ক্রিয়েশন হচ্ছে ফোর্থ হচ্ছে আপনার পরিবেশের এখানে কেয়ার নেওয়া হয়েছে কিনা আমরা পরিবেশকে ধ্বংস করে নষ্ট করে ওই বিনিয়োগে আমরা যেতে চাই না কারণ 18 কোটি মানুষের ছোট দেশে বাস করি এইখানে পরিবেশ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা বায়োডাইভার্সিটি নষ্ট করতে চাই না আমরা ইকোসিস্টেম নষ্ট করতে চাই না আমরা নো নেট লস আপনি যদি কোনো বায়োডাইভার্সিটি লস সেটাকে মেক আপ করার জন্য প্রোগ্রামের মধ্যে থাকতে হবে আপনাকে মিটিগেশন হায়ারার্কি মানতে হবে সুতরাং আমরা কমপ্লিটলি আমাদের বিনিয়োগের যে ক্রাইটেরিয়া গুলো আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আরেকটা হচ্ছে বিনিয়োগের আরেকটা বড় জায়গা হচ্ছে আপনার ক্যাপিটাল মার্কেট বাংলাদেশের উন্নয়নের সাথে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে কোন রকম মিল পাবেন না আপনি গত বছর যে বিনিয়োগ যে উন্নয়নের কথা বলা হয়েছে এগুলো আমি তো বলেছি টাকা ছাপিয়েছে ঋণ নিয়েছে আমরা কিন্তু ক্যাপিটাল মার্কেটে টোটালি নেগলেক্ট করেছি আপনি যদি বিনিয়োগের কথা বলেন আপনার টাকাটা আসবে কোত্থেকে একটা আসবে সেভিংস থেকে একটা আসবে ক্যাপিটাল মার্কেট থেকে আমরা কি করেছি আমরা হাই স্ট্রিট ব্যাংক থেকে সব টাকা নিয়েছি হাই স্ট্রিট ব্যাংকে ডিপোজিট নিয়েছে শর্ট টার্ম লেন্ডিং করেছে লং টার্ম যার ফলে আজকে ব্যাংক সেক্টর আপনি যে ব্যাংকিং সেক্টরের যে সমস্যা দেখতে পাচ্ছেন এটা আমরা চাই যে হাই স্ট্রিট ব্যাংকগুলো লেন্ডিং করবে ডোমেস্টিক হাউস হোল্ডে করবে ওয়ার্কিং ক্যাপিটালে করবে অন্যান্য এরিয়াতে করবে বাট ক্যাপিটাল ইনভেস্টমেন্ট আসতে হবে ক্যাপিটাল মার্কেট থেকে সুতরাং আমরা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বাংলাদেশ ব্যাংক এগুলোতে সঠিক লোকজন আপনাকে নিয়োগ করতে হবে এই প্রতিষ্ঠানগুলোকে আপনি পলিটিসাইজেশন করতে পারবেন না এইগুলোকে ইন্ডিপেন্ডেন্টলি চালাতে হবে এবং যখন ক্যাপিটাল মার্কেট আপনি বর্তমানে আমরা ফ্রন্টিয়ার মার্কেটে আছি ফ্রন্টিয়ার মার্কেটে গ্লোবাল ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার টোটালি 5-6 বিলিয়নের উপরে কোনো সময় হয় না
বাট আমাকে ইমার্জিং মার্কেটে ঢুকতে হবে। ইমার্জিং মার্কেটে হচ্ছে ট্রিলিয়ন্স অফ ডলার্স বাংলাদেশে আসার জন্য তৈরি আছে, কিন্তু আমরা ক্যাপিটাল মার্কেট ধ্বংস করে দিয়েছি গত 15-16 বছরে। আমি গর্ব করে বলছি না, বিএনপির সময় কোনোদিন শেয়ার বাজারের পতন হয় নাই, কারণ হচ্ছে আমরা কোনোদিন পলিটিসাইজ করিনি। আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট গুলো দেখবেন সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিএনপির সময় অল নন পলিটিক্যাল। আপনি কেন্দ্রীয় ব্যাংকের আমাদের অ্যাপয়েন্টমেন্ট গুলো দেখবেন অল নন পলিটিক্যাল। আমরা কোনো সময় পলিটিসাইজ করি নাই। এগুলোকে আপনি ইন্ডিপেন্ডেন্টলি চালাতে হবে। আপনি বিগত দিনে ওই ফাইন্যান্স মিনিস্ট্রিতে ব্যাংকিং ডিভিশন একটা করেছে, যেটা আমরা বন্ধ করে দিয়েছিলাম বিএনপির সময়, তারা আবার করেছে, কারণ এটা তো দুর্নীতি সুবিধা আছে। তাদের নিয়োগ করছে তাদের নিজস্ব এমডি, তাদের বোর্ড, তারপরে লোন দেওয়া হচ্ছে তাদের নির্দেশে। তো এটা ফাইন্যান্স মিনিস্ট্রি থাকলে সুবিধা আছে। তো আমরা তো এটা রাখবো না, আমরা এটা বাংলাদেশ ব্যাংকে পাঠিয়ে দেবো। All financial institutions must be run by Bangladesh Bank, overseen by Bangladesh. It is the watchdog body. It's a monitoring body. আপনাকে তার ইন্ডিপেন্ডেন্স দিতে হবে, নট অটোনমি। আমি তার ইন্ডিপেন্ডেন্ট অপারেশনের কথা বলছি, নট অটোনমি। সুতরাং বেসিক জায়গাগুলোতে আপনাকে রিফর্ম করতে হবে, এবং রিফর্মের হিস্ট্রি বিএনপিতে আছে, আপনারা জানেন। বাংলাদেশের যত পলিটিক্যাল রিফর্ম, একদলীয় বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র থেকে সংসদীয় গণতন্ত্র থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের, বিএনপি ইজ দ্য টর্চ বেয়ারার অফ ডেমোক্রেসি। এখান থেকে আমরা সরে যাব না। আমরা ইকোনমিক রিফর্মস বাংলাদেশে আপনারা দেখবেন, যত ইকোনমিক রিফর্মস হয়েছে সবগুলো বিএনপির সময় হয়েছে, কারণ আমাদের পলিসি ছিল প্রাইভেট সেক্টর